ভয়ানক সাইকো কন্ট্রাক্ট কিলার মজু মিয়া। ইতিমধ্যেই জীবনে সে ৪৩টি খুন করেছে। তবে মার্ডার করার পরে তার দুটি জিনিসের নেশা আছে। একটি হলো চালের রুটি দিয়ে হাঁসের সালুন খাওয়া এবং আরেকটি মজু মিয়ার এই দ্বিতীয় ভয়ঙ্কর নেশা জানলে শরীর হিম হয়ে যায়। তাহলে চলো জেনে নেওয়া যাক তার দ্বিতীয় চাহিদাটির সম্পর্কে। তবে তার আগে নতুন বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো গল্পে যাওয়া যাক। নিঝুম সন্ধ্যা, নৌকা নিয়ে মাছ ধরে বাড়ি ফিরছে এক জেলে। তীরে পৌঁছে নৌকা ঘাটে বেঁধে জেলে তার নৌকো থেকে জল বের করতে শুরু করে। এমন সময় কেউ যেন তাকে মুক্তার নামে ডেকে ওঠে। চমকে ওঠে সে, ঘাড় ঘুরিয়ে আশেপাশে দেখলেও সে কাউকেই দেখতে পায় না। সে এবার মাছের ঝুড়িগুলো নামাতে শুরু করে। আবারও কেউ যেন পিছন থেকে ডেকে ওঠে, মুক্তার। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ এবং ঝুপ করে নেমে আসা অন্ধকার ছাড়া সে আবারও কিছুই দেখতে পায় না। অপদেবতার ভয়ে সে গায়ে থুতু দিয়ে কিছু মন্ত্র পড়ে নেয়। তৃতীয়বার নামটা শুনলেই সে এবার সামনে এক অজ্ঞাত লোককে দেখতে পায়। লোকটি অদ্ভুতভাবে বলে, কখন থেকে ভাত পেতে বসে আছি অথচ ঘুঘুর দেখা নেই। জেলের গলা ভয়ে শুকিয়ে আসে। সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সেই লোকটি তার হাতে থাকা রশি দিয়ে ছেলেটার গলায় পেঁচিয়ে ধরে আর তারপরে ছেলেটিকে গাছে ঝুলিয়ে দেয়। ছটফট করতে করতে ছেলেটি কয়েক মিনিটের মধ্যেই মারা যায়। জেলের মৃত্যু যন্ত্রণার মধ্যে লোকটা যেন একটা অদ্ভুত তৃপ্তি পায়। ছেলেটি প্রাণ হারালে তখন গিয়ে এই সাইকো কিলার লোকটি তার পরিচয় দেয়। সে বলে, আমার নাম মুজাফফর, তবে সবাই আমাকে ভালোবেসে মজু মিয়া বলে ডাকে। আমরা বুঝতে পারি লোকটা একটা কন্ট্রাক্ট কিলার, তবে সেই সাথে স্বভাবগতভাবে সে একজন সাইকো। মজু মিয়া বলে, এই মার্ডার করার পরে আমার দুটো জিনিস খেতে খুব ইচ্ছা করে। একটা হলো হাঁসের সালুন আর আরেকটি হলো এই দ্বিতীয় পছন্দের জিনিসটি বলার আগে সে খিলখিল করে হেসে ওঠে। মজুর দ্বিতীয় পছন্দের জিনিসটা আমরা পরবর্তীতে জানতে চলেছি। পরের দিন পুরো গ্রামবাসীরা সেই নদীর পাড়ে জড়ো হয়। মৃত লোকটির পরিবার পরিজন কান্নায় ভেঙে পড়ে। এদিকে এমন নৃশংস মার্ডারের পরে মজু মিয়া একটি চায়ের দোকানে বসে চায়ের সাথে বিস্কুট চুবিয়ে খেতে শুরু করেছিল। দোকানের লোকজন বলে ওঠে, শুনেছিস পুবপাড়ায় একজনকে কেউ যেন গাছে ঝুলিয়ে মেরে ফেলেছে। অন্যজন বলে, বেশ হয়েছে, খুব বেড়েছিল ব্যাটা, ওর চালায় অন্য কোনো জেলে নদীতে নামতেই পারতো না। মজু চুপচাপ কথাগুলো গিলতে শুরু করে। চায়ের দাম মিটিয়ে মজু কোনো এক ব্যক্তিকে ফোন করে আর জানায় ৪৩ নম্বর ঘুঘুকে সে মেরে ফেলেছে। এবার ৪৩ নম্বর হাঁস না খাওয়া অবধি সে আর অন্য কোনো কাজ ধরবে না। অর্থাৎ এই সাইকো ব্যক্তি ৪৩ জনের মার্ডার করেছে। ফোনের ওপারে থাকা ব্যক্তি মজুকে রসুলপুরের এক বড় ব্যক্তিকে মারার কন্ট্রাক্ট দেয়। কিন্তু মজুর কাজের একটা উসুল ছিল, সে যে জায়গায় একটা খুন করত সেই জায়গাতেই তার হাঁসের স্যালুন খাওয়ার সাথে সাথে দ্বিতীয় শখটি পূরণ করে তবে পরের কন্ট্রাক্টের কাজ সে ধরত। তো ৪৩ নম্বর মার্ডারের পরে মজু তার ৪৩ নম্বর শখ পূরণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মজু মিয়া সেই গ্রাম ঘুরে দেখতে বেরিয়ে পড়ে। সেই সুন্দর সবুজ গ্রামের মাঝে আসতেই সে একটি মেয়ের গলায় সুন্দর গান শুনতে পায়। মেয়েটির গলা এত মিষ্টি যে মজু মিয়া সেই দিকেই আকর্ষিত হয়ে পড়ে আর সেই গানের চেনা শব্দগুলো আওড়াতে আওড়াতে সেই দিকেই চলতে থাকে। এক পর্যায়ে সে দেখে একটি অল্প বয়স্ক যুবতী মেয়ে কাপড় শুকাতে শুকাতে এই গান করছে। মজুকে এমন হুট করে আসতে দেখে মেয়েটি রেগে যায় আর জিজ্ঞাসা করে, আপনি কে? মজু বলে, আমি তোমার কাঁচা সোনা। মেয়েটি এবার এই কথাতে আরও রেগে যায় এবং বলে, ফাজলামি না করে এখান থেকে বেরিয়ে যান। মজু বলে, অমন কোকিল কণ্ঠ থেকে এমন কর্কশ গলা কি মানায়? এমন সময় মেয়েটির মা মেয়েটিকে পুষ্প বলে ডেকে ওঠে। মজু নিজেকে শিকারী বলে পরিচয় দেয়। সে বলে, আমি গ্রামে গ্রামে ঘুঘু শিকার করে বেড়াই। পুষ্পর মা এলে মজু বলে, আপনার মেয়ের গলা কোকিলের কণ্ঠস্বরকেও হার মানাবে, তাই যার তার হাতে ওকে যেন তুলে দেবেন না। পুষ্পর মা বলে, আর কোকিল কণ্ঠ নিয়ে কি হবে, এই আওয়াজ নিয়ে তো আর পেট ভরবে না। প্রথম থেকেই মজুকে পুষ্পর খুব একটা ভালো মানুষ মনে হয় না। সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। মজু পুষ্পর মাকে বলে, দেখুন ঢাকাতে আমার একজন বড় গায়নের সাথে পরিচয় আছে। আমি আপনার মেয়ের কণ্ঠস্বর রেকর্ড করে ওখানে শোনালে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন।
বৃদ্ধা বলে, ছেঁড়া কাতায় শুয়ে কি আর কোটি টাকার স্বপ্ন মানায় বাবা? মজু বলে, আমি সমস্ত ব্যবস্থা করে দেব, তবে বিনা পয়সায় করব না। এর বিনিময়ে আপনাকে আমাকে হাঁসের শালুন খাওয়াতে হবে। বৃদ্ধা বলে, ও আচ্ছা বুঝেছি, তুমি কোন ধান্দায় তাহলে এখানে এসেছো। ঘরে ভাত জোটে না, আবার উপরে হাঁসের শালুন। মজু একগাল হেসে একটা 1000 টাকার বান্ডিল বের করে এবং সেখান থেকে দুটো নোট পুষ্পর মায়ের হাতে ধরিয়ে দেয়। মজু বলে, কাকি টাকার অভাব নাই, ঘুঘু তো আমি শখে ধরি। আমার বাবা আমার নামে 300 বিঘা জমি করে দিয়ে গেছেন। বৃদ্ধা বোঝে মজু ভারী ধনী পরিবারের ছেলে। মহিলা এবার সন্তুষ্ট হয়। মজু একটা অদ্ভুত ইঙ্গিত দিয়ে বলে, ঘরের পালা পোষা হাঁসের টেস্টই আলাদা। মজু বলে, রোজ রোজ এই হোটেলের খাবার খেয়ে আমার জিভ পচে গেছে, আজকে কি আপনি আমার জন্য একটু রান্না করতে পারবেন? টাকা পেয়ে বৃদ্ধা খুব খুশি হয়ে যায় এবং রাজিও হয়ে যায়। সে বলে, এমনিতেই আমরা কষ্টেই থাকি, আজ না হয় তোমার জন্য 2 মুঠো চাল বেশি নেব। মজু বলে, আমি বরং এখন যাই, যদি কয়েকটা খুকু পাই। রাতে এসে বরং আপনার হাতের চালের রুটি এবং হাঁসের শালুন খাবো। মহিলা মজুকে তার ঘরের ঠিকানা বলে দেয়। মজুও এবার তার শিকারে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে সে মহিলাকে বলে, আপনার মেয়েকে বলবেন যে গানটা সে সব থেকে ভালো পারে সেটা যেন রিহার্সাল করে রাখে। অবশেষে মজু পুষ্পর সেই গান গেয়ে শিকারে চলে যায়। রাত হলে পুষ্প রাগ করে রুটি বেলতে শুরু করে, আর তার মা মজুর টাকা এবং জমির গল্প করতে থাকে এবং কষিয়ে দেশি হাঁসের ঝোল রান্না করতে থাকেন। পুষ্প ভালোভাবেই জানতো যে তার মা এক প্রকারে মজুর টাকা দেখেই তাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু বিষয়টা পুষ্পর ভালো লাগে না। পুষ্প রেগে গিয়ে বলে, জানা নেই শোনা নেই অজ্ঞাত এরকম কাউকে কি হুট করে বাড়িতে নিমন্ত্রণ করে? বৃদ্ধা রেগে যায় এবং বলে, আর একটা কথা বললে তোর চুলের মুঠি ধরে আমি তোকে এখানেই শায়েস্তা করব। এবার রান্না শেষ হলেই মজু বাড়িতে আসে এবং খেতে বসে। বৃদ্ধার হাতের হাঁসের শালুন এবং পুষ্পর হাতের চালের রুটি খেয়ে সে খুব প্রশংসা করে। পুষ্প রেগে রেগে মজুকে খাবার পরিবেশন করে। মজু বলে, আমি ঢাকা গিয়েই আপনার মেয়ের গান গাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেব। বৃদ্ধা তো খুব খুশি হয়ে যায়। এবার মজু একটা অতিরিক্ত আবদার করে বসে। সে বলে, যদি কিছু মনে না করেন আজকের রাতটা কি এখানে থাকতে পারি? মহিলা ইতস্তত করে। সে বলে, আমাদের তো একটাই ঘর, তার উপরে আছে যুবতী মেয়ে, ঘরে কি করে তোমাকে থাকতে দিই বলো তো? মজু বলে, আরে কাকি আমি ঘরে থাকবো না, এই উঠোনে শুতে দিলেই হবে। মজু বলে, আমি কাল সকাল হতেই চলে যাব। মজুকে যেহেতু বৃদ্ধার খুব ভালো লেগেছিল এবং তাকে অনেক বড় বাড়ির বলে মনে হয়েছিল, সেই কারণে তিনি মেয়ের বারণ অগ্রাহ্য করেই তাকে বাড়িতে থাকতে অনুমতি দিয়ে দেয়। খাওয়া শেষে মজু বাইরের খাটিয়াতে শুয়ে পড়ে। অন্যদিকে পুষ্প এবং তার বৃদ্ধা মা বাড়ির ভিতরে। এবার মধ্যরাত হলেই একটা ভয়ানক ঘটনা ঘটে। আমরা দেখি মজুর চোখ মুখে কামের খেলা শুরু হয়। সে ঘুম থেকে উঠে একটা সিগারেট ধরিয়ে এগিয়ে যায় পুষ্প এবং বৃদ্ধার রুমের দিকে, আর এক পলকেই দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে যায়। তারা কিছু বুঝে ওঠার আগেই মজু বৃদ্ধার সামনেই পুষ্পকে নৃশংসভাবে ধর্ষণ করে। ধর্ষণ শেষে বৃদ্ধা অনুরোধ করে বলে, আমরা কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলবো না, দয়া করে আমাদের প্রাণে মেরো না। কিন্তু মজু বলে, তোদের বাঁচালেই আমাকে যে মরতে হবে। এটা বলেই সে তাদের মেরে ফেলে আর একটা তৃপ্তি নিয়ে বাইরে বেরিয়ে আসে। আমরা এই জায়গায় বুঝতে পারি মজু মিয়ার একটা শখ ছিল চালের রুটি এবং হাঁসের শালুন, এবং অন্যটি ছিল মেয়েদের জোরপূর্বক ভোগ করা। এবার যখন তার দুটো শখই মিটে গিয়েছিল, সে তার পরবর্তী কন্ট্রাক্ট নেয়, যেটা ছিল রসুলপুরের কোনো এক বড় ব্যক্তিকে মারার কন্ট্রাক্ট। কাহিনীর পরবর্তীতে মজুকে আমরা রাস্তার ধারে ঘুমাতে দেখি। কিছু সময় পরে সেখানে বাইকে চেপে একটি ছেলে আসে। ছেলেটি মজুকে বলে, আপনি তো ঝিমাচ্ছেন দেখছি, রাতে ঘুমাননি? ব্যক্তিগত প্রশ্ন করায় মজু কড়া নজরে ছেলেটির দিকে তাকিয়ে থাকে। এবার ছেলেটি মজুকে একটি গান দেয় এবং শিকারে যাওয়ার আগে মজু সেই ছেলেটিকে বলে, তোর কাকাকে বলিস এইবারে আর হাঁস লাগবে না, নাদুস নুদুস দেখতে একটা মেয়ে যেন সে রেডি রাখে। মজু কাজে বেরিয়ে পড়ে। কাহিনীর পরবর্তীতে আমরা জব্বর মিয়া নামক এক ব্যক্তিকে দেখি, যিনি এই বছরে ইলেকশনে দাঁড়িয়েছিলেন। জব্বর মিয়া টাকা দিয়ে জনগণদের রিকোয়েস্ট করে তারা যেন জব্বরকেই ভোটটা দেয়। এই নির্বাচন প্রচারের মাঝেই আমরা মজুকেও এই জব্বর মিয়াকে মারার জন্য দাঁড়িয়ে থাকতে দেখি। একসময় জব্বর পার্টি অফিস থেকে বাইরে এলে সেই সুযোগ ব্যবহার করে মজু এগিয়ে যায় তার দিকে, ব্যাগ থেকে তার গান বার করতে যায়, আর তখনই জব্বরের কাছে অন্য একটি ব্যক্তি চলে আসায় তার সেই চান্স বাতিল হয়ে যায়। এবার সেই রাতেই একটি নির্বাচনী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। জব্বর মিয়া স্টেজে ওঠে কিছু বক্তব্য রাখেন। মজুও সেখানে পৌঁছে যায় আর জব্বরকে মারার জন্য তাক করে থাকে। তবে জব্বর মিয়া আবারও স্টেজ থেকে নেমে গেলে তার প্রচেষ্টা ব্যর্থ হয়।
জব্বর মিয়া বাথরুমে গেলে মজু সেই সুযোগটা ব্যবহার করে এবং সিংহের মুখোশ পরে সোজা চলে যায় বাথরুমে আর চেয়ারম্যানের বুকে সোজা একটা গুলি মেরে দেয় এবং শান্ত মাথায় সেই বাথরুম থেকে বেরিয়ে আসে। এবার সেখান থেকে বের হবার সময় ক্লাবের এক ছেলে লক্ষ্য করে কেউ যেন বাথরুম থেকে বেরিয়ে গেল। ছেলেটি যখন জানতে পারে যে কেউ একজন চেয়ারম্যান সাহেবকে গুলি করে মেরে ফেলেছে, তারা সঙ্গে সঙ্গে মজুকে ধাওয়া করে এবং তার উপরে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে, কিন্তু মজু কোনোভাবে প্রাণ বাঁচিয়ে তাদের থেকে পালিয়ে যায়। আজ যেন কোনো শর্তে সে প্রাণে বেঁচে গিয়েছিল। এবার একটা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে মজুর নজর পড়ে একটি নোটিশ বোর্ডের দিকে, যেখানে লেখা ছিল আধুনিক বাংলা বোর্ডিং, অর্থাৎ এখানে মজু রাত কাটাবার একটা ব্যবস্থা ঠিকই করে নিতে পারবে। মজু এবার গিয়ে পৌঁছায় সেই বোর্ডিংয়ে। আজ যেন নিজেকে অনেক বেশি ক্লান্ত লাগছে তার শরীরে শক্তি নেই বললেই চলে। মজু কোনোভাবে শক্তি সংগ্রহ করে গাড়ি স্ট্যান্ডে রেখে বোর্ডিংয়ের রিসেপশনের দিকে যায়, কিন্তু সেই সময় রিসেপশনে কেউ থাকে না। পুরো বোর্ডিংয়ে একটা নিস্তব্ধতা কাজ করছিল। রিসেপশনিস্ট মইজুদ্দিন জানায় মজুদের মতো আগন্তুকদের জন্যই এই বোর্ডিং সেন্টার খোলা হয়েছে। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, থাকার পরে যেটা পারবেন সেটা দিয়ে যাবেন ভাড়া হিসেবে। মইজুদ্দিন 217 নম্বর রুমের চাবি মজুকে দিয়ে দেয়। সেই সময় সেখানে সেই বোর্ডিংয়ে কর্মরত একটি ছেলে আসে। রিসেপশনিস্ট বলে, এই যে নজরুল আপনাকে আপনার রুমে পৌঁছে দেবে। মজু বলে, প্রয়োজন নেই, আমি নিজেই নিজের রুম খুঁজে নিতে পারবো। এবার সেখান থেকে নিজের রুমে যেতে মজুর কেন জানি না মনে হয় সে নজরুলকে আগে কোথাও একটা দেখেছে। যাই হোক, সে এত ভেবে দেখে না, সোজা নিজের রুমের দিকে চলে যায়। দোতলায় উঠে ডান দিকের 217 নম্বর রুম তার। এই বোর্ডিংয়ে একটা অদ্ভুত আলো ছায়া পরিবেশ তৈরি হয়েছে। একটা মানুষের আওয়াজও এখানে পাওয়া যাচ্ছে না। দূরের একটি সিলিং লাইট টপটপ করে কোনো মতে জ্বলছে। মজু তার নিজের রুম খুঁজতে শুরু করে আর একসময় সে তার রুম খুঁজে পায়। মজু রুমে এসে একটি সিগারেট ধরায় আর একসময় কখন যেন ঘুমিয়ে যায়। তার ঘুম ভাঙে মধ্যরাতে একটি দরজা ধাক্কার আওয়াজে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে রিসেপশনিস্ট মইজুদ্দিন। রিসেপশনিস্ট কিনা মাঝরাতে মজুর কাঁচা ঘুম ভাঙিয়ে তাকে তাদের বোর্ডিংয়ের জলসা ঘরে নিয়ে যেতে এসেছিল। মজুর সন্দেহ হয়, সে তার গানটা সঙ্গে করে নেয়। মইজুদ্দিন বলে, মজু মিয়া, জলসা ঘরে এই সমস্ত কিছুই প্রয়োজন পড়বে না। মজু বলে, সেখানে কি বাংলা মদের ব্যবস্থা আছে? মইজুদ্দিন বলে, সেখানে সব ব্যবস্থা আছে, সেখানে এমন কিছু আছে যা আপনি জীবনে কখনো দেখেননি। এবার মজুরও জলসা ঘরের প্রতি আগ্রহ জন্মায় এবং সে রওনা দেয় সেই ঘরের দিকে। অদ্ভুত বিষয় হলো, ওই বোর্ডিংয়ে যেখানে একটা মানুষেরও নিঃশ্বাস সে পায়নি, সেখানে জলসা ঘরের দরজা খুলতেই মানুষের ভিড় উপচে পড়তে শুরু করে। এটা দেখে মজু অবাক হয়ে যায়, কিন্তু সেখানে প্রত্যেকেই মুখে মুখোশ লাগিয়েছিল। মজুর সামনে নামানো ছিল দুটো রঙিন পানীয় আর ছিল একটি মুখোশ। এবার সেই পানীয়তে চুমুক দিতেই মজু মিয়ার কানে একটি পরিচিত গানের সুর ভেসে আসে। চমকে ওঠে সে, এটা তো সেই গান, সেই কণ্ঠস্বর যেটা পুষ্পর গলায় সে একসময় শুনেছিল। এবার টেবিল ছেড়ে উঠে যেতেই মজু দেখে সামনে মুখোশ পরে একটি মেয়ে সেই গান গাইছে আর সেখানে উপস্থিত সকলেই সেই গান এনজয় করছে। মজুর কৌতূহল বাড়ে। মজু মেয়েটির আরও কাছাকাছি যেতে মেয়েটি ধীরে ধীরে তার মুখোশ খোলে। একই সঙ্গে চমকে ওঠে মজু। এ তো পুষ্প কুটিল হাসি নিয়ে তাকিয়ে আছে মজুর দিকে, কিন্তু তা কী করে সম্ভব? পুষ্প তো অনেক আগেই মারা গেছে। মজু নিজে তাকে ভোগ করে নৃশংসভাবে গলা টিপে হত্যা করেছে। সে কিভাবে এখানে আসতে পারে? এবার দ্বিতীয় চমক ঘটে তখন, যখন সেই চেয়ারম্যান তার মুখোশ খুলে এগিয়ে আসে। মজুর মাথা ঘুরে যায় এবং ধাক্কা লাগে সেই জেলের গায়ে, যাকে সে একসময় গাছের ওপরে গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছিল। অর্থাৎ এখানে উপস্থিত সকলেই মৃত। মজু উন্মাদের মতো এই জাদুঘর অর্থাৎ জলসাঘর থেকে বেরিয়ে আসে। এখনই তাকে এখান থেকে বেরিয়ে যেতেই হবে। মজু তৎক্ষণাৎ তার ব্যাগ নিয়ে রিসেপশনে আসে এবং মইজুদ্দিনের কাছে তার সমস্ত বাড়ি ভাড়া মেটাতে চায়। মইজুদ্দিন বলে, মজু ভাই, একটা রাত না হয় এখানে থেকেই যান, তাহলে দেখবেন এখান থেকে যাওয়ার নামও নিচ্ছেন না। মজু আরও রেগে যায় এবং তার হাতে কিছু টাকা গুঁজে দেয়। তবে মইজুদ্দিন বলে, টাকা নিয়ে আমি কি করব? তাড়াহুড়ায় আপনি যখন এখানে এসেছিলেন একটা জিনিস পড়তে ভুলিয়ে গেছেন। মজুর নজর যায় পিছনের সাইনবোর্ডের দিকে, যেখানে লেখা ছিল এখানে আসা যায় তবে ফেরা যায় না। চমকে ওঠে মজু আর তার গান বের করে মইজুদ্দিনের বুকে ধরে এবং তাকে দরজা খুলে দিতে বলে। মইজুদ্দিন বলে, আপনি বোধহয় বিষয়টা এখনও বুঝতে পারেন নাই। ওই দেখেন, ওইটা কি? মজুর নজর যায় তার কোমরের দিকে। সে দেখে যে তার শরীরের নিচের পোর্শন রক্তে ভিজে গেছে। এবার তার পুরো বিষয়টা মনে পড়ে। চেয়ারম্যানকে মারার পরে সে যখন ফিরে আসছিল তখন সেই ক্লাবের
গ্রামের ছেলেদের এলোপাতাড়ি গুলিতে মজুর কোমর ক্ষতবিক্ষত হয়। তবে ব্যস্ততায় তার কিছুই মনে পড়ে না। সে কোনো মতে পালিয়ে আসে এই বোর্ডিং হাউসে, আর এখানেই তার মৃত্যু হয়, অর্থাৎ মজুও মৃত, যেটা সে নিজেও জানতো না। কাহিনী বর্তমানে আসে। মজু দেখে তার হাতে তো কোনো পিস্তলই নেই। পিছনে ঘুরে দেখলে সে দেখে দাঁড়িয়ে আছে তারই হত্যা করা সেই 43 জন। শিউরে ওঠে সে। ঠিক তখনই সব ভিড় সরিয়ে সেখানে পুষ্পর মা আসে, যার হাতে ছিল এক প্লেট হাঁসের শালুন। পুষ্পর মা বলে, হাঁসের শালুন না খেয়েই চলে যাচ্ছেন যে? মজু স্তব্ধ হয়ে যায়। কাহিনী এবার গিয়ে পৌঁছায় পরের দিন সকালে, যেখানে একটা পুরনো পরিত্যক্ত বিল্ডিংয়ে আমরা মজু মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখি। ঘটনাস্থলে পুলিশ তদন্তে আসে। চেয়ারম্যানের মৃত্যুর পরে পুলিশ মজুর খোঁজে এই জায়গায় এসে পৌঁছেছিল। তার বডি শনাক্ত করা হয়, আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির কাহিনী কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আধুনিক বাংলা হোটেলের বাকি দুটো পর্বও এই চ্যানেলে আপলোড করা আছে, না দেখে থাকলে অবশ্যই চেক করে নিতে পারেন। তো কাহিনীর শেষ পর্যায়ে এসে আমরা বুঝলাম মজু মিয়া মারা যাওয়ার পরে তার কৃতকর্ম তার সামনে এসে দাঁড়ায়। হয়তো মৃত্যুর পরেও তার আরও কোনো শাস্তি বাকি ছিল। যাই হোক, আজ এই অবধি। পরের দিন আসছি একটি ইউনিক নতুন মুভির কাহিনী নিয়ে। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের মুভির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।